ঠাকুরের শরীর যাওয়ার পরে যেহেতু মাস দুয়েকের মতো বাটিটির ভাড়া অগ্রিম দেওয়া ছিল, সেই জন্য ঠাকুরের শরীর যাওয়ার পরে ঠাকুরের পার্শ্বদেরা মাস দুয়েক সেই বাড়িতেই ছিল। তারপরে ঠাকুরের পার্শ্বদেরা চলে আসে যার যার নিজের বাড়িতে। কারণ ঠাকুরের যারা অন্তরঙ্গ ছিল বা পার্শ্বদ ছিল তারা সকলেই ছিল অল্প বয়স্ক যুবক। তাদের অভিভাবকেরা চেয়েছিল যে তারা আবার বাড়ি ফিরে আসুক, অনেক হয়েছে গুরু সেবা, এবার বাড়ি ফিরে এসে যে যার আবার পড়াশোনায় মন দিক এবং পড়াশোনা করে তারা আবার পরীক্ষায় বসুক। এই অল্প বয়স্ক যুবকেরা অনিচ্ছা সত্ত্বেও বাড়ি ফিরে গেলেন। নরেন্দ্রনাথও সেই সময় বাড়ি চলে এসেছিলেন। সেই সময় নরেন্দ্রনাথরা থাকতেন রামতনু বসু গলিতে। বাড়িতে ফিরে এসে নরেন্দ্রনাথ আবার আইন পড়তে শুরু করেন। ঘরের দরজা জানলা সব বন্ধ করে দিয়ে তিনি বই নিয়ে পড়তে বসতেন, যাতে অন্য লোক এসে তাকে বিরক্ত না করে। পড়তে বসে হঠাৎই তার মন উন্মনা হয়ে যেত, শূন্য দৃষ্টি এবং চক্ষু স্থির হয়ে যেত। বই যেমন সামনে খোলা থাকতো তেমনই পড়ে থাকতো। একদিন বেলা ৩টের সময় হুটকো গোপাল নরেন্দ্রর সাথে দেখা করতে আসেন। এসে দেখেন নরেন্দ্রনাথ দরজা বন্ধ করে ঘরে পড়াশোনা করছেন। হুটকো গোপাল অনেক দরজা ধাক্কা মারলেন, তাকে ডাকলেন, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ এলো না। তখন হুটকো গোপাল নরেন্দ্রনাথকে বললেন, ভাই, তোকে একটু তামুক সাজিয়ে খাওয়াবো বলে এসেছিলাম, দরটা খোল না রে। নরেন্দ্রনাথ খুবই তামুক প্রিয় ছিলেন। যে কোনো প্রকারের তামাক তার খুব ভালো লাগতো। অনেক সাত পাঁচ ভেবে অবশেষে নরেন্দ্রনাথ ঘরের দরজা খোলেন। হুটকো গোপালও নরেন্দ্রনাথের ঘরে প্রবেশ করেন। তারপরে একথা সে কথার পরে আবার উঠল কাশীপুর উদ্যানবাটির কথা। দুজনে কাশীপুর উদ্যানবাটি নিয়ে আলোচনা করতে শুরু করলো এবং কথায় বিভোর হয়ে গেল। আস্তে আস্তে নরেন্দ্রনাথের বইও বন্ধ হলো। এরপরে দুজনেই বেরিয়ে পড়লেন রাস্তায়। রাস্তায় যেতে যেতে হুটকো গোপাল নরেন্দ্রনাথকে বললেন, শরৎ ও শশী বাড়িতে আছে, যাবে, জানলা দিয়ে ডাকতে হবে। কারণ সেই সময় ঠাকুরের পার্শ্বদের যে অভিভাবক ছিলেন তারা চাইতেন না আবার তারা একসাথে হোক, আবার তারা ঘর ছাড়ুক। তারা পড়াশোনা করুক, পরীক্ষা দিক, এটাই সকল অভিভাবকের ইচ্ছে ছিল। যাই হোক, জানলা দিয়ে শরৎ মহারাজকে ডাকা হলো। তিনি জানলা দিয়ে তার জুতো এবং কম্বলটা ফেলে দিয়ে ধীরে ধীরে দরজা দিয়ে বেরিয়ে এলেন। তিনজনে একসাথে হলেন। গল্প করতে করতে কখনো মাস্টার মশাইয়ের বাড়ি, কখনো বলরাম বাবুর বাড়ি, কখনো বা গিরিশ ঘোষের বাড়ি তারা যেতেন, দেখা সাক্ষাৎ করতেন, আলাপ আলোচনা করতেন, করে আবার ফিরে আসতেন। কোনো কোনো দিন লাটু মহারাজও যেতেন নরেন্দ্রনাথের সাথে দেখা করতে। একদিন লাটু মহারাজ নরেন্দ্রনাথের মা ভুবনেশ্বরী দেবীকে বলেছিলেন, নরেনের মনটা ময়দার তালের মতো হয়ে গেছে, যেমন ভাবে গড়বে তেমন ভাবেই তৈরি হবে। অর্থাৎ কিনা এক মহাশক্তি তার মধ্যে বিরাজ করছে, সেই জন্য নরেন্দ্রনাথের মনটা যেদিকেই লাগাবে সেই দিকেই একটি নতুন দরজা খুলে যাচ্ছে। লাটু মহারাজও এসে মাঝে মাঝে গল্প করতেন। এই পার্শ্বদের মধ্যে বিচ্ছেদের পর মাসখানেক
উন্মনা এবং বিমনা থেকে অবশেষে সকল পার্শ্বদেরা 1886 খ্রিস্টাব্দে আশ্বিন কার্তিক মাসে বরানগরে এসে মিলিত হন। পরামানিক ঘাটের কাছে বরানগরে মুন্সিদের একটি ভূতের বাড়ি ছিল। সেই বাড়িটি 10 টাকা মাসে ভাড়া দিয়ে নেওয়া হয়েছিল। বরানগরের বাড়িটি খুব পুরনো হওয়ায় একতলার অনেকাংশই মাটির নিচে চলে গিয়েছে। জানলা দরজার খানিকটা আছে, খানিকটা নেই। দোতলায় ওঠার সিঁড়িটারও সেই একই অবস্থা। কিছুটা অংশ আছে, কিছুটা অংশ ভেঙে গিয়েছে। দোতলার মেঝের খোয়াগুলি খানিকটা আছে, খানিকটা উঠে গিয়েছে। সামান্য বসবাসযোগ্য যেটুকুনো অংশ ছিল, সেই অংশটিতেই ঠাকুরের এই পার্ষদরা কাশীপুরের বাগানে ঠাকুরের জীবদ্দশায় যেসব শয্যাদি এবং বস্ত্রাদি ব্যবহার করেছিলেন, সেইগুলি ঠাকুরের পার্শ্বদেরা মুটের অভাবে মাথায় করে নিয়ে আসেন বরানগরের বাড়িতে। সেখানেই একটি ঘরে ঠাকুরের এই বিছানাপত্র মেঝেতে স্থাপন করে ঠাকুরের একটি ছবি স্থাপন করা হলো। অন্য ঘরে ঠাকুরের পার্শ্বদেরা মেঝেতে মাদুর এবং ছেঁড়া 17 ইঞ্চি পেতে 17 ইঞ্চি এবং মাদুরের নিচে নরম নরম ইট পেতে তারা নিজেদের শোয়ার ব্যবস্থা করলেন। এইভাবেই শুরু হলো রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রথম পদক্ষেপ। রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রারম্ভের এই ঘটনাগুলি আপনাদের কেমন লাগলো জানাবেন। আর আপনারা খুব 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 ভালো থাকবেন। আজ আসি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।